আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্রোমোজোম। মানবদেহের ক্রোমোজোম। মানবদেহের ক্রোমোজোম সংখ্যা টোটাল 46টি হয়ে থাকে এবং এগুলো ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়া অবস্থান করে, টোটাল 23 জোড়া। আজকের ভিডিওতে যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হবে সেটি হচ্ছে ক্রোমোজোম, এবং এই ক্রোমোজোম কোনো মানুষের ক্ষেত্রে মানুষের বাচ্চাটি যে সন্তানটি হবে, সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে, এই সম্পূর্ণ বিষয়বস্তুগুলো এবং মানবদেহের কোনো শরীরের বিকৃতি দেখতে মিললে এই বিকৃতিগুলোর জন্যে দায়ী কে এবং কিভাবে, এই সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। আশা করি আপনারা এই ভিডিওটিকে প্রথম থেকে চালু করে শেষ পর্যন্ত দেখবেন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না হয়তো। আমাদের আগের দিনের আলোচনার মধ্যেই যে বিষয়গুলো আলোচনা করা হয়ে গেছিল সেটি হচ্ছে মানবদেহের ক্রোমোজোম। মানবদেহের ক্রোমোজোম কোথায় পেয়েছিলাম? আমরা জানি যে উন্নত মানের কোষের অর্থাৎ প্রাণীদেহের কোষের বা উদ্ভিদদেহের কোষের মাঝে যে অংশটি থাকে সেটি হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের ভেতরে এক ধরনের জালিকার মতো অংশ ছিল। এই জালিকার মতো অংশগুলোকে যখন বের করা হয়, বের করে দেখতে পেয়েছিলাম যে ওর ভেতরে এক্স আকৃতির অনেকগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে আছে। টোটাল কয়টি মানবদেহে রয়েছে? 46টি এরকম জোড়ায় জোড়ায় অবস্থানকারী রয়েছে। তো এইগুলোর নামই আমরা দিয়ে দিয়েছি কি? ক্রোমোজোম। এই জিনিসগুলো মানে ক্রোমোজোমের সম্পর্কে যে একটা স্বাভাবিক আলোচনা, এই আলোচনাটা আমরা আমাদের আগের ভিডিওতেই করা হয়ে গেছে। আপনারা যদি আগের ভিডিওটি না দেখে থাকেন, আগের ভিডিওটি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা ওই ভিডিওটি দেখার পর এই ভিডিওটি দেখলে আশা করি কোনো প্রশ্ন থাকবে না। তাহলে আমরা কি শিখলাম বা কি দেখলাম? যে কোন কোষের নিউক্লিয়াস থেকে যে এই জালিকার মতো অংশগুলো ছিল ওখান থেকে বের করে দেখতে পেলাম যে এরকম এক্স আকৃতির টোটাল 23 জোড়া অংশ দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ 46টি অংশ দেখতে পাওয়া যাচ্ছে। যেই 46টি অংশ দেখতে পাচ্ছি সেটাকে আমরা কি নাম দিয়েছি? সেটারই নাম দিয়েছি ক্রোমোজোম। এই ক্রোমোজোম সাধারণত জোড়ায় জোড়ায় অবস্থান করে। তাহলে ক্রোমোজোম কিরকম অবস্থান করবে? জোড়ায় জোড়ায় অবস্থান করবে। সেই জন্যই দেখবেন যে ক্রোমোজোমের ক্ষেত্রে ক্রোমোজোম যেহেতু জোড়ায় জোড়ায় অবস্থান করে, সেই জন্যই আমাদের বেশিরভাগ অঙ্গগুলোই জোড়ায় জোড়ায় অবস্থান করে। কিরকম দেখেন, যেরকম হাত দুইটা, পা দুইটা, চোখ দুইটা, নাক একটা হলেও নাকের ছিদ্র দুইটা। তো জোড়ায় জোড়ায় আমরা বেশিরভাগ আমাদের অঙ্গগুলোকে পেয়ে থাকি। এই 46টি মানবদেহের ক্রোমোজোম অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোমকে কার্য অনুযায়ী দুটি ভাগে বিভক্ত করা গেছে। একটি হচ্ছে অটোজোম। টোটাল অটোজোমের সংখ্যা কয়টা? 44টা, যেগুলো আমাদের শরীরের দেহের বৈশিষ্ট্যগুলোকে নির্ধারণ করে। আমাদের শরীরে ধরে নিন লম্বা হবে না বেটে হবে, কালো হবে না ফর্সা হবে, জীব রোলার হবে না স্বাভাবিক হবে, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যেই ক্রোমোজোমের ভেতরে লুপ্ত অবস্থায় থাকে সেই ক্রোমোজোমগুলোকে আমরা কি বলে থাকি? অটোজোম। এই অটোজোমের সংখ্যা টোটাল 44টি হয়ে থাকে। 44টি অর্থাৎ আমরা বলতে পারি 22 জোড়া। ক্লিয়ার? তাহলে আমাদের শরীরের বিভিন্ন রকমের যদি কোনো রকমের বিকৃতি দেখতে পাওয়া যায়, দেখবেন আপনারা অনেক সময় কিনা মানে মানবদেহের ক্ষেত্রে উপরের ঠোঁট কাটানো দেখতে পাবেন, বা অনেক সময় বেটি প্রকৃতির লোক দেখতে পাই, বা অনেকজনের শরীরের বিকৃতি দেখতে পাই। যেরকম ধরেন পিছন দিকে ওই উটের কুঁজ থাকে কিনা, ওই কুঁজের মতো আকৃতিও অনেক ব্যক্তির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এগুলোর কারণটাই কে দাঁড়ায়? তাহলে অটোজোম। কারণ কি? অটোজোমের ক্ষেত্রে কিন্তু দেহের গঠন করতে সহায়তা করে। তাহলে অটোজোম যেহেতু দেহের গঠন করে, সেজন্যই অটোজোমের যদি কোনো পরিবর্তন হয়, মানে সংখ্যার কোনো পরিবর্তন বা এদের ভেতরে কোনো গুণগত পরিবর্তন হলে দেহের বিকৃতি দেখতে পাওয়া যাবে। তাহলে দেহের বিকৃতির জন্য দায়ী কি হবে? অটোজোম। আর আমাদের ক্ষেত্রে যে লিঙ্গ নির্ধারণ করতে সহায়তা করে, লিঙ্গ নির্ধারণ মানে ছেলে হবে না মেয়ে হবে, এই যে লিঙ্গ নির্ধারণ করে, এটি হচ্ছে এরকম 2টি ক্রোমোজোম রয়েছে। কয়টি ক্রোমোজোম রয়েছে? 2টি। দেখেন তাহলে টোটাল ছিল 46টা। 46টির মধ্যে 44টি অটোজোম ছিল যেটা দেহ গঠন করলো, আর বাকি থাকলো 2টি যেগুলো আমাদের যেই ক্রোমোজোমগুলো আমাদের লিঙ্গ নির্ধারণ করতে সহায়তা করে। সেই সব ক্রোমোজোমগুলোকে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম বলে। অর্থাৎ লিঙ্গ নির্ধারণ করে কে? লিঙ্গ নির্ধারণ করে সেক্স ক্রোমোজোম। এবারে সেক্স ক্রোমোজোম কি কি আকারে থাকে? ছেলেদের ক্ষেত্রে কি কি আকারে থাকে, আর মেয়েদের ক্ষেত্রে কি কি আকারে থাকে? তাহলে ছেলেদের ক্ষেত্রে ক্রোমোজোম এক্স এবং ওয়াই আকারে থাকে। এক্স এবং ওয়াই আকারে থাকে। দেখেন এইসব ক্রোমোজোমগুলোকে আমরা ডিনোট করেছি। এর মানে ভাবেন না যে ক্রোমোজোমের আকৃতিটা এক্স এর মতো আছে সেজন্য এক্স, ওয়াই এর মতো আছে সেজন্য ওয়াই, এরকম না। কিন্তু আমরা বুঝার সুবিধার্থের জন্য কি ডিনোট করে দিয়েছি ক্রোমোজোমগুলোকে? একটার নাম দিয়েছি এক্স, অপরটার নাম ওয়াই। তাহলে ছেলেদের ক্ষেত্রে ক্রোমোজোম কি থাকে? এক্স আর ওয়াই।
আর মেয়েদের ক্ষেত্রে ক্রোমোজোম থাকে একই প্রকৃতির দুটি গ্যামেট, অর্থাৎ একই প্রকৃতির দুটি ক্রোমোজোম এক্স এক্স। তাহলে ছেলেদের ক্ষেত্রে ক্রোমোজোম দুটো আলাদা প্রকৃতির হয় আর মেয়েদের ক্ষেত্রে ক্রোমোজোম দুটো একই প্রকৃতির হয়। যেহেতু ছেলেদের ক্ষেত্রে দুটি ক্রোমোজোম আলাদা প্রকৃতির হয়, সেজন্য ছেলেদের লিঙ্গটাকে হেটেরোগ্যামেটিক লিঙ্গ বলা হয়। কারণ কি, আমরা জিওগ্রাফির ক্লাসেও বুঝে নিয়েছিলাম, হোমো কথার অর্থ বোঝায় একই এবং হেটেরো কথার অর্থ বোঝায় আলাদা। তাহলে ছেলেদের ক্ষেত্রে যেহেতু দুটি আলাদা প্রকৃতির ক্রোমোজোম পায়, সেই জন্য এটাকে কি বলে থাকি, ছেলেদের লিঙ্গটাকে কি বলে থাকি, হেটেরোগ্যামেটিক লিঙ্গ। আর মেয়েদের ক্ষেত্রে লিঙ্গটাকে কি বলে থাকি, হোমোগ্যামেটিক লিঙ্গ। আশা করি এইটুকুনি আমরা বুঝে নিলাম যে না, মানবদের ক্রোমোজোম টোটাল 46টা, আর 46টা ক্রোমোজোমের মধ্যে 44টা অটোজোম এবং দুটি সেক্স ক্রোমোজোম। এই অটোজোমের জন্য ছেলেদের ক্ষেত্রে অটোজোম সংখ্যা 44টা, মেয়েদের ক্ষেত্রে অটোজোমের সংখ্যা 44টা। যেহেতু ছেলের আর মেয়েদের ক্ষেত্রে অটোজোম সংখ্যা সেম, সেই জন্য আমাদের এবং মেয়েদের শরীরের সেম প্রকৃতির ক্রোমোজোম থাকার জন্য আমাদের শরীরের বিভিন্ন অঙ্গকে ছেলে থেকে মেয়েতে বা মেয়ে থেকে ছেলেতে ট্রান্সপ্লেট মানে পরিবর্তন দেওয়া বা নেওয়া করা যায়। তাহলে এইটুকুনি আলোচনা আমাদের হয়ে গেলে এর পরের টুকুনি আলোচনাতে আমরা যাব, যে প্রশ্নটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে যে ছেলে হবে না মেয়ে হবে, এটাতে দায়ী কে? দাম্পত্য জীবনে ওই পিতা না ওই মাতা, না ওই পুরুষটা না ওই মহিলাটা? এই প্রশ্নটাকে নিয়ে এই প্রশ্নটার সমাধান একটু পরেই আমরা বুঝে নিচ্ছি। এবারে আমাদের সেই প্রশ্নটি ছিল যে পিতা না মাতা, পিতা মাতার মধ্যে যে সন্তানটি হবে সেটি ছেলে হবে না মেয়ে হবে, এটির শেষ করা মানে ওই প্রশ্নটিকে মোচন করা, শেষ করার জন্য এই বিষয়টিকে আমাদেরকে বুঝে নিতে হবে। এই বিষয়টিকে বুঝে নিলে তাহলে ওই বিষয়টিকে বুঝতে আর আমাদের সমস্যা হবে না। তাহলে বুঝি আমরা যে কি, পিতার শুক্রাশয় থেকে যে কোষ নিঃসৃত হয় সেগুলোকে শুক্রাণু বলা হয়। পিতার শুক্রাশয় থেকে যে কোষগুলো নিঃসৃত হবে সেগুলোকে শুক্রাণু অর্থাৎ স্পাম বলে থাকি। আর মাতার ডিম্বাশয় থেকে যে কোষগুলো নিঃসৃত হয় সেগুলোকে ডিম্বাণু বলে থাকি। এবং আশা করি আমাদের শুক্রাণু আর ডিম্বাণু নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ প্রথম ভিডিওতে বলা হয়েছিল যে আমাদের মানবদেহের সব থেকে বড় কোষ কোনটি? ডিম্বাণু। আর সব থেকে ছোট কোষ কোনটি? শুক্রাণু। ওকে, তাহলে পিতার শুক্রাশয় থেকে কি নিঃসৃত হলো? শুক্রাণু, যেটাকে স্পাম বলি। মাতার ডিম্বাশয় থেকে কি নিঃসৃত হলো? ডিম্বাণু, যেটাকে ওভাম বলে থাকি। এই শুক্রাণু তাহলে যেহেতু এক প্রকারের কোষ, তাহলে এর ভেতরে কতগুলো ক্রোমোজোম থাকবে? 46টি ক্রোমোজোম থাকবে। সেম ডিম্বাশয় থেকে নিঃসৃত ডিম্বাণু থেকে ডিম্বাণু যেটা কোষ হবে, ওই কোষের মধ্যে 46টি ক্রোমোজোম থাকবে। এবারে প্রশ্নটা হচ্ছে, শুক্রাণু আর ডিম্বাণু মিলন যদি ঘটে, শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ঘটলে এই মিলনটাকে আমরা বলে থাকি নিষেক। ক্লিয়ার বিষয়টা? তাহলে শুক্রাণু ডিম্বাণুর মিলনকে কি বলা হয়? নিষেক। শুক্রাণু ডিম্বাণুর মিলন নিষেক, যেটাকে ফার্টিলাইজেশন বলে থাকি। এবারে প্রশ্নটা হচ্ছে যে স্যার আপনি একটু আগেই বললেন যে না, শুক্রাণুতে টোটাল 46টি ক্রোমোজোম ছিল মানে 23 জোড়া, আর ডিম্বাণুতে কোষ ছিল, ডিম্বাণু কোষের মধ্যে ক্রোমোজোম ছিল 46টা। তাহলে শুক্রাণু আর ডিম্বাণুর যদি মিলন ঘটলে, যেটাকে আপনি বললেন নিষেক, এই নিষেকের ফলে তাহলে ক্রোমোজোম সংখ্যা কত হয়ে যাবে? 92টা। কিন্তু না, 92টা ক্রোমোজোম হবে না। না হলে তো মানুষের বাচ্চা না হয়ে হয়তো অন্য কিছুর বাচ্চা হয়ে যেত, তাই কি না? তাহলে এখানে 92টি ক্রোমোজোম না হয়ে এখানে কি হয়, এখান থেকে 23টি ক্রোমোজোম এবং এখান থেকে 23টি ক্রোমোজোম, অর্থাৎ পুরুষ দেহ থেকে পুরুষ কোষ থেকে 23টি ক্রোমোজোম এবং মহিলার কোষ থেকে 23টি ক্রোমোজোম মিলিত হয়ে তারপর কত হয়ে যায়? 46টি ক্রোমোজোম হয়। যে প্রক্রিয়াটিকে আমরা মিওসিস কোষ বিভাজন বলি। এই বিষয়টিকে আমরা যখন কোষ বিভাজন করব তখন আলোচনা করা হবে। তাহলে এখানে কি হচ্ছে, এই পুরুষ দেহ থেকে শুক্রাণু থেকে 23টি ক্রোমোজোম এবং ডিম্বাণু থেকে 23টি ক্রোমোজোম মিলিত হয়ে 46টি ক্রোমোজোম হচ্ছে, অর্থাৎ ক্রোমোজোম হ্রাস ঘটে তারপরে আবার যুক্ত হয়ে যায়। সেই জন্য মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়। তো এগুলোর পুঙ্খানুপুঙ্খিত আলোচনা কোথায় করব? যখন মিওসিস কোষ বিভাজনটা করব। ক্লিয়ার? তাহলে নিষেক মানে আমরা বুঝে নিলাম যে শুক্রাণু আর ডিম্বাণুর যদি মিলন ঘটে, যেটাকে আমরা ফার্টিলাইজেশন বলি। এই নিষেকের ফলে যে কোষটি সৃষ্টি হবে, যে একটি নতুন প্রকারের কোষ, দেখেন তো শুক্রাণু আর ডিম্বাণু এই দুজনে যখন মিলন ঘটলো, এটাকে নিষেক বলবো। এই নিষেকের ফলে তো একটা কোষ পাবো কিনা, যে কোষটা সৃষ্টি হবে এই কোষটাকে আমরা বলে থাকি জাইগোট। কোষটাকে কি বলি? জাইগোট। জাইগোট তাহলে কি? একটা নতুন প্রকারের কোষ, যেটা পিতা আর মাতার শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে হয়েছে। এই জাইগোট যখন বৃদ্ধি পায়, এই বৃদ্ধি পাওয়ার ফলে যে জিনিসে পরিণত হয়ে যায়, মানে ওই পরবর্তীকালে বৃদ্ধি পেয়ে
মানে পুষ্টি গ্রহণ করে বৃদ্ধি পেলে ওটাকে আমরা কি বলে থাকি? ভ্রূণ বা এমব্রয়। তাহলে নতুন কোষটা যখন বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাওয়াটাকে আমরা কি বলবো? ভ্রূণ বা এমব্রয়। ওকে, তাহলে মায়ের পেটে যতদিন পর্যন্ত বাচ্চাটা থাকবে ততদিন পর্যন্তই কিন্তু ওই বাচ্চাটিকে এমব্রয় বা ভ্রূণ বলে থাকে। ডাক্তারেরা দেখবেন এমব্রয় বা ভ্রূণই বলে থাকে। ক্লিয়ার বিষয়টা? এইবারে এই ভ্রূণ যখন আরো বৃদ্ধি পাবে, ভ্রূণ যখন আরো বৃদ্ধি পাবে, এই ভ্রূণ আরো বৃদ্ধি পাওয়ার মানে জন্মের ঠিক, ভূমিষ্ঠ হওয়ার ঠিক 7-8 দিন আগে পর্যন্ত এই যে বাচ্চাটি ছিল, যেটি ভ্রূণটি ছিল, ওই ভ্রূণটিকে ফিটালিস বলা হয়। কি বলা হয়? ফিটালিস বলা হয়। এর মানে একটি বাচ্চার একটা সাধারণ কিভাবে ও পুষ্টি পেয়ে বৃদ্ধি পাচ্ছে এটার কৌশলটা হালকা আলোচনা করে দেওয়া হয়ে গেল। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা মাঝে মধ্যে দেখবেন যে ডাক্তারের কাছে টেস্ট করতে যাই যে বাচ্চাটি কেমন ভাবে আছে। তো এই বাচ্চাটি কেমন ভাবে আছে এটার জন্য আমাদেরকে আল্ট্রাসাউন্ড করতে হয়, তাই কি না? কি করে? আল্ট্রাসাউন্ড করে। আল্ট্রাসাউন্ড করা অর্থাৎ ইমনোসেপ্টোসিস করা, এক ধরনের সাউন্ড ছাড়া হয়, ওটাকে প্রক্রিয়াটাকে কি বলা হয়? ইমনোসেপ্টোসিস করা। ইমনোসেপ্টোসিস করার প্রক্রিয়াটা যে আছে এটা আমরা জনন চ্যাপ্টার অর্থাৎ রিপ্রোডাক্টিভ সিস্টেম চ্যাপ্টারে গিয়ে পড়বো। আমরা এখানে যেহেতু ক্রোমোজোম নিয়ে আলোচনা করছি, এটুকুনি খালি হালকা একটা প্রসেস ছিল। তাহলে আমরা কি দেখলাম? যে শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে টোটাল 46টি আবার ক্রোমোজোম তৈরি হয়, যদিও এখানে 46টি ক্রোমোজোমই ছিল শুক্রাণুতে এবং ডিম্বাণুতে। এবারে প্রশ্নটা হচ্ছে 46টি ক্রোমোজোম কিভাবে সৃষ্টি হয়। এবারে আমাদের আসল জায়গায় আসবো যে না ছেলে আর মেয়ে হওয়ার জন্য দায়ী কি হবে। এবারে আমরা রেডি থাকি, ছেলে মেয়ের জন্য দায়ী কে? পিতা না মাতা? তো এবার আমি পিতা আর মাতা থেকে কিভাবে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা সম্পর্কে বোঝাচ্ছি। আপনারা একটু ধ্যান দিয়ে বুঝবেন, আপনারা আশা করি আপনারা বুঝে নিতে পারবেন যে ছেলে হবে না মেয়ে হবে, দায়ী কে হবে। তো সাধারণত পিতাকে ক্রোমোজোম অনুসারে ডিনোট করা হয় 44a+XY, মানে পুরুষকে ডিনোট করা হচ্ছে অর্থাৎ পিতাকে ডিনোট করা হচ্ছে 44a+XY দিয়ে, আর মাতা অর্থাৎ মহিলাকে ডিনোট করা হয় 44a+XX দিয়ে। আর একটু কিন্তু কথা যেটা ভুলে যাবেন না কিন্তু, যে না একটা শুক্রাণু আর একটা ডিম্বাণুর মিলনটাকে নিষেক বলা হয়। এর মানে একাধিক শুক্রাণু বা একাধিক ডিম্বাণুর মিলন ঘটে না, একটা শুক্রাণু একটা ডিম্বাণুর যদি মিলন ঘটে যায় ওই মিলনটাকে আমরা নিষেক বলি। আর ওখান থেকে কিন্তু কর্ম চালু হয়ে যায়, মানে কাজ চালু হয়ে যায়। ওকে, তাহলে পিতাকে ডিনোট করলাম 44a+XX, মাতাকে 44a+, পিতাকে 44a+XY, মাতাকে 44a+XX। ক্লিয়ার তো? আচ্ছা, এবারে কার্য অনুসারে বলছিলাম যে অটোজোম 44টি হয়ে থাকে, 22 জোড়া। অ্যালোজোম 2 প্রকারের হয়ে থাকে, পিতার ক্ষেত্রে X আর Y, মাতার ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে অটোজোম 22 মানে 44টা অটোজোম এবং XX একই প্রকৃতির। এবারে এই ক্রোমোজোমের সংযুক্তি অনুসারে সবসময় একই গুণ সম্পন্ন, ভালো রকম বুঝবেন কিন্তু, একই গুণ সম্পন্ন ক্রোমোজোমগুলো একে অপরের সঙ্গে সংযুক্তি ঘটে। অর্থাৎ তাহলে এই যে 22টা অটোজোম আর 22টা অটোজোম যে বিভাজিত হয়ে গেছে মানে ভিন্ন হয়ে গেছে, এদের মধ্যে এই 22টা অটোজোম পুরুষের পিতার আর 22টা অটোজোম মাতার যুক্ত হয়ে গেল। কি হয়ে যাবে? যুক্ত হয়ে যাবে। আর যুক্ত হয়ে কি সৃষ্টি করে দিবে? 22 44টা অটোজোম। এবারে প্রশ্নটা হচ্ছে যে এখানে কি, যে না আপনাদের মনে প্রশ্ন জাগবে যে না এরকম স্প্লিট হয় কিভাবে, তাহলে এটা মিয়োসিস কোষ বিভাজনে গিয়ে বুঝবো। ওকে, তাহলে এখানকার আবার তাহলে 44টা অটোজোম হলো। সেম ভাবে অ্যালোজোমের ক্ষেত্রে দেখেন তো, হয় এখান থেকে একটা, দুটা তো যেতে পারবে না, একটা এক্স ধরে নিন, এখান থেকে এক্স প্রকৃতির ক্রোমোজোমটা গেছে আর মাতার কাছ থেকেও এক্স প্রকৃতির ক্রোমোজোমটা আসছে। যখন এইরকম প্রকৃতির মিলন ঘটবে, দেখেন অটোজোমের সঙ্গে অটোজোমের মিলন হলো, সেক্স ক্রোমোজোমের সঙ্গে সেক্স ক্রোমোজোমের মিলন ঘটলো, তাহলে এখান থেকে পুরুষের কাছ থেকে কি নিয়েছি? এক্স ক্রোমোজোম, মহিলার কাছ থেকে কি নিয়েছি? এক্স ক্রোমোজোম, তাহলে এক্স এক্স ক্রোমোজোম হয়ে যায়। অর্থাৎ তাহলে যেই বাচ্চাটা হবে সেই বাচ্চাটার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? 44a+XX ক্রোমোজোম প্রকৃতির ক্রোমোজোম দেখতে পাচ্ছি। অবশ্যই এটা আমরা একটু আগেই বুঝে নিয়েছি যে মাতাকে প্রকাশ করা হয় অর্থাৎ মহিলাকে প্রকাশ করা হয় অর্থাৎ মেয়েকে প্রকাশ করা হয় 44a+XX দিয়ে। তাহলে ওই যে বাচ্চাটি হবে ওই বাচ্চাটি হবে মেয়ে। কি হবে? মেয়ে। ক্লিয়ার বিষয়টা? তাহলে XX যখন মিলিত হবে তখন হয়ে গেল মেয়ে। এবারে দেখেন এই 22টা অটোজোম, এরকমও তো ঘটনা ঘটতে পারে যে না 22টা অটোজোমের সঙ্গে
এই 22টা অটোজোম সংযুক্তি হলো, মানে মিলন ঘটলো। মিলন ঘটলে কি হবে তাহলে 44টি অটোজোম। কটি অটোজোম হয়ে গেল? 44টি অটোজোম। এবারে ধরে নিন যে পিতার কাছ থেকে কোন ক্রোমোজোমটি গেছে? ওয়াই ক্রোমোজোমটি। পিতার কাছ থেকে কোন ক্রোমোজোমটি গেছে? ওয়াই ক্রোমোজোমটি। তাহলে পিতার কাছ থেকে গেল ওয়াই ক্রোমোজোম, পিতার কাছ থেকে ওয়াই ক্রোমোজোম। এবং মাতার কাছে যেহেতু দুটি একই প্রকৃতির ক্রোমোজোম আছে এক্স এক্স, তাহলে অবশ্যই মাতার কাছ থেকে আসবে এক্স ক্রোমোজোমই, মাতার কাছ থেকে আসবে এক্স ক্রোমোজোমই। ওকে, তাহলে মাতার এক্স ক্রোমোজোম এবং পিতার ওয়াই ক্রোমোজোম। অর্থাৎ তাহলে এটা কি হয়ে যায় দেখেন তো, 44A প্লাস এক্স ওয়াই। অর্থাৎ তাহলে 44A প্লাস এক্স ওয়াই মানে আমি প্রথমে বুঝিয়ে দিয়েছি যে পিতা পুরুষ অর্থাৎ ছেলের ক্ষেত্রে হয়। অর্থাৎ তাহলে ছেলে হবে, যে বাচ্চাটি হবে, সন্তানটি হবে, সেটি হবে কি? ছেলে। আশা করি আমরা বুঝে নিয়েছি যে ছেলে হবে না মেয়ে হবে। এবারে আমরা এইটুকুনি বুঝে নিয়েছি যে ছেলে হবে না মেয়ে হবে। আপনাদেরকে যদি এখন প্রশ্ন জিজ্ঞেস করি যে এই ছেলে হবে না মেয়ে হবে, এটার জন্য দায়ী কে? পিতা না মাতা? আপনারাই বলেন, পিতা দায়ী হবে না মাতা হবে? আচ্ছা, মাতার ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ কে করে? অবশ্যই অ্যালোজোম, যেটাকে আমরা সেক্স ক্রোমোজোম বলি। আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে কি থাকে? দুটি ভিন্ন প্রকৃতির ক্রোমোজোম থাকে, এক্স আর ওয়াই। আর মাতার ক্ষেত্রে দুটি একই প্রকৃতির ক্রোমোজোম থাকে, এক্স এক্স। তাহলে যখন ছেলেদের কাছ থেকে ওয়াই ক্রোমোজোম যাবে আর মেয়েদের কাছ থেকে এক্স ক্রোমোজোম আসবে, তাহলে এক্স ওয়াই হবে। এক্স ওয়াই মানে দুটি হেটেরোগ্যামেট হয়ে গেছে, অর্থাৎ ওই বাচ্চাটি সন্তানটি কি হবে? ছেলে হবে। অর্থাৎ ছেলে হবে না মেয়ে হবে, এটার জন্য দায়ী কি হবে? এটার জন্য দায়ী হবে অবশ্যই পিতা। কে দায়ী হবে? পিতা। তাহলে কোনো বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে, যেটা নিয়ে আমাদের প্রচন্ড প্রশ্ন ছিল যে মেয়ে হবে, এটার জন্য দায়ী কে? দায়ী হচ্ছে পিতা। তাহলে লিঙ্গ নির্ধারণে ছেলে হবে না মেয়ে হবে, এটার ভূমিকা কে পালন করে? পিতা পালন করে। কে পালন করে? পিতা পালন করে। এইটুকুনি আমরা আশা করি বুঝিয়ে নিয়েছি। এবারে দেখবেন অনেক বাচ্চার ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে অসুখগুলো দেখতে পাওয়া যায় বা সিনড্রোম দেখতে পাওয়া যায়। এবারে কোনো সময় কি ঘটনা ঘটে যায় যে যখন ডিম্বাণু আর শুক্রাণু কোষের মধ্যে ক্রোমোজোমগুলোর মিলন ঘটে, ক্রোমোজোমগুলোর মিলন ঘটার সময় এখান থেকে 22টি ক্রোমোজোম না এসে এখান থেকে ধরে নিন যে 23টি ক্রোমোজোম চলে আসছে, আর এখান থেকে ধরে নিন মহিলার কাছ থেকে 22টি ক্রোমোজোম চলে গেছে। অর্থাৎ তাহলে এখন দেখেন মানে অটোজোম চলে গেছে, তাহলে এখান থেকে 23টি ধরলাম, কটা ধরলাম? 23টি, আর এখানে ধরলাম 22টি। তাহলে 23 আর 22 কত হয়ে যায়? 23 আর 22 কত হয়ে যায়? নিজেরাই ভাবেন। 23 আর 22 অবশ্যই 45। কত হয়ে যাবে? 45। তাহলে যখন ক্রোমোজোমের মধ্যে অটোজোমের, কার? অটোজোমের যদি পরিবর্তন হয়, পরিবর্তন মানে অটোজোম যদি বৃদ্ধি পায় বা হ্রাস পায়, তাহলে আমাদের শরীরেও বিভিন্ন আকৃতির পরিবর্তন দেখতে পাওয়া যাবে, বিভিন্ন রকমের আকৃতির পরিবর্তন দেখতে পাওয়া যাবে। তাহলে আমাদের শরীরের কোনো আকৃতির পরিবর্তন হওয়াটাকে সিনড্রোম বলা হয়। কি বলা হয়? সিনড্রোম বলা হয়। বা এরকমও তো হতে পারে এখানে 23টা না গিয়ে এখান থেকে গেছে 21টা। এটা কি ছেলেদের ক্ষেত্রেই হতে পারে? না, মেয়েদের ক্ষেত্রেও অটোজোমটা 21টা 22টা বা 23টা আসতে পারে। এটা খুবই ব্যতিক্রম, খুবই কম হয়ে থাকে ঘটনাটা। তাহলে কোন সময় যদি এরকম ঘটনা ঘটে যে 43টা ক্রোমোজোম অটোজোম হয়ে গেছে, তাহলে 43টা অটোজোম হয়ে গেলেও এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা কি বলবো? সিনড্রোম। কি বলবো? সিনড্রোম। ক্লিয়ার বিষয়টা? কি বলবো? সিনড্রোম। আশা করি আমরা সিনড্রোম বিষয়টাকে বুঝে নিলাম। এই সিনড্রোমের সম্পর্কে একটি ক্লাস আপনাদেরকে এর পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। এবারে প্রশ্নটা হচ্ছে যে আমরা বিভিন্ন রকমের লিঙ্গ সম্পন্ন দেখতে পাই, যে না লেসবিয়ান, গে, ইন্টারসেক্সুয়াল, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, এরকম টাইপের যে দেখতে পাই। কেন এটা দেখতে পাই? দেখেন, এটা সম্পর্কে এখনো পর্যন্ত রিসার্চ করে কোনো গবেষণা করে পাওয়া যায়নি। দেখেন, কোন সময় কি হয়, ধরে নিন মাতার কাছ থেকে আসছে এক্স ক্রোমোজোম, মাতার কাছ থেকে আসছে এক্স ক্রোমোজোম, এবং পিতার কাছ থেকে এক্স ওয়াই দুটি ক্রোমোজোম গিয়ে মিলিত হয়ে গেছে, দুটি ক্রোমোজোমই গিয়ে মিলিত হয়ে গেছে। তাহলে ক্রোমোজোম কি হয়ে যাচ্ছে? এক্স এক্স ওয়াই প্রকৃতির, অর্থাৎ লিঙ্গটি ভিন্নতা দেখতে পাওয়া যাচ্ছে কিনা? তাহলে যখন এইরকম ক্রোমোজোমের মধ্যে অ্যালোজোমের কোনো ভিন্নতার দরুন কোনো যেটা সন্তান সৃষ্টি হবে, ওই সন্তানের ক্ষেত্রে লিঙ্গটি তৃতীয় লিঙ্গ পড়ে যায়, যেটি হচ্ছে হয় সেটা এলজিবিটিআই এর মধ্যে পড়ে যাবে। কিসের মধ্যে পড়ে যাবে? এলজিবিটিআই। ক্লিয়ার বিষয়টা? এলজিবিটিআই।
তাহলে এটার সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত গবেষণা করা যায়নি যে কেনই বা কোন সময় মহিলার কাছ থেকে দুটি এক্স ক্রোমোজোম পুরুষের কাছ থেকেও এক্স ক্রোমোজোম চলে আসে, আর তার দরুন কেনই বা অন্য প্রকৃতির একটি জেন্ডারের সৃষ্টি হয়ে যাচ্ছে, এটা সম্পর্কে এখনো পর্যন্ত ঠিকঠাক গবেষণা করা হয়নি। আমরা কি বুঝতে পারলাম এলজিবিটিআই কোন সময় সৃষ্টি হতে পারে? যখন, আরেকবার বলে দিচ্ছি, যখন পিতার কাছ থেকে অ্যালোজোম দুটি গিয়ে মহিলার কাছ থেকে একটি আসে, নতুন প্রকৃতির একটি লিঙ্গ সৃষ্টি হবে। আপনাদের নেক্সট ক্লাসের মধ্যে আলোচনা যেটা করা হবে সেটা হচ্ছে কি, একটি হচ্ছে অটোজোমকে নিয়ে, আরেকটি হচ্ছে অ্যালোজোমকে নিয়ে। ক্লিয়ার বিষয়টা? অটোজোমকে নিয়ে, অটোজোমের যদি পরিবর্তন দেখতে পাওয়া যায়, কমে যাওয়া বাড়ে যাওয়া, যেটাকে আমরা সিনড্রোম বলি, এই সিনড্রোম সম্পর্কে, আর এলজিবিটিআই যেটাকে আমরা কিউর বলে থাকি, সেটা সম্পর্কে সেপারেট দুটি ক্লাস দেওয়া হবে। আমরা তাহলে এই সম্পূর্ণটুকুনি বুঝার পর একটা জিনিস বুঝতে পারলাম যে না, আমরা যে নিম্ন সম্পন্ন যাদেরকে ভেবে রাখি যে না এটি হচ্ছে থার্ড জেন্ডারের মধ্যে, আমাদের মাথায় কুসংস্কার একটি ঢুকে গেছে। যেই কুসংস্কারটি হচ্ছে কি যে না, যে হোমোসেক্সুয়াল যতগুলোই আছে, হোমোসেক্সুয়াল মানে যারা কিওর অর্থাৎ এলজিবিটি এর মধ্যে পড়ে, তারা হচ্ছে একদমই নিম্ন, বা তাদেরকে আমরা আলাদা নজর দিয়ে দেখি, খারাপ নজর দিয়ে দেখি, বা খারাপভাবে সমালোচনা করে থাকি। সেটা কিন্তু আমাদের করা উচিত না। কারণটা হচ্ছে এটাই যে ওটাতে ওর কোনো দোষ নেই, ওটি হচ্ছে প্রকৃতির দান, অর্থাৎ উপর থেকে প্রাপ্ত। সুতরাং আমরা কাইন্ডলি কোনো হোমোসেক্সুয়াল সম্পন্ন মানুষদেরকে নিয়ে আমরা বিভিন্ন রকম খারাপ সমালোচনা করতে যাব না। আর তার সঙ্গে এটি সবথেকে মুখ্য আমাদের গ্রামীণ জীবনে বা রুরাল এরিয়াগুলোতে দেখতে পাই সবথেকে খারাপ কুসংস্কার সেটি হচ্ছে কি, যদি কোনো একজন দাম্পত্য জীবনে কোনো একজন মহিলার পরপর 2 থেকে 3টি মেয়ে হয়, সেটাতে আমরা মেয়েদেরকে বা মহিলাদেরকে দোষারোপ করে থাকি। সেটাতে কিন্তু মহিলাদের কোনো হাত থাকে না, সেটাতে হাত থাকে অবশ্যই পিতা অর্থাৎ পুরুষদের। সুতরাং আমরা মহিলাদেরকে দোষারোপ না করে একটু নিজের দিকে ঝুঁকি নেওয়া অর্থাৎ দেখে নেওয়ার চেষ্টা করব যে না, সেটাতে আদর্শ ভুলটা ছেলেদের ক্ষেত্রে হয়, পুরুষের ক্ষেত্রে হয় না মহিলার ক্ষেত্রে হয়, তারপরে কিন্তু আমরা কাউকে নিচু দেখাতে যাব। এটার জন্য কিন্তু গ্রামীণ অনেকগুলো মহিলার অনেক রকম ভাবে কথা সহ্য করতে হয় বা শুনতে হয়। আশা করি আমরা প্রথম থেকে চালু করে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটিকে দেখেছি এবং আমরা ছেলে হবে না মেয়ে হবে এটার জন্য দায়ীকে সম্পূর্ণটা বুঝে নিয়েছি। আপনারা যদি প্রথম থেকে চালু করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন, আশা করি সম্পূর্ণ বুঝে নিয়েছেন। আর একটা জিনিস খালি কাজ করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবাইকে ছড়িয়ে দিবেন, এবং বিষয়টি যাতে সবাই বুঝতে পারে বা সবাই জানতে পারে। আমাদের কুসংস্কারের নাশ করতে হবে।